হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ফেনলের রাসায়নিক ধর্ম। তো আগের ভিডিওতে আমরা ফেনলের প্রিপারেশন এবং ফেনলের ভৌত ধর্মগুলো ক্লিয়ার করেছি। তো আজকে আমরা ফেনলের রাসায়নিক ধর্মগুলো পড়ব। তো এর আন্ডারে সবথেকে প্রথমেই আমরা হেডিং করব ফেনলের যে ধর্ম রয়েছে বা অ্যাসিডিক নেচার রয়েছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। অ্যাসিডিক নেচার অফ ফেনল, এটা জানলে আমরা বুঝতে পারবো যে ফেনল কীরকম রাসায়নিক বিক্রিয়া দেয়, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ফেনলের সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে ডিসকাশন করব। তো প্রথমেই তাহলে হেডিং করলাম অ্যাসিডিক নেচার অফ ফেনল। তো ফেনলের ক্ষেত্রে আমরা একটা অ্যাসিডিটি অর্ডার এর আগের ভিডিওতে দেখবো আমরা আলোচনা করেছি। সেই অ্যাসিডিটি অর্ডারটা আমার এরকম ছিল। প্রথমেই ছিল কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ RCOOH, তারপরেই ছিল আমার ফেনল যেটাকে আমরা C6H5OH করে লিখতে পারি। তারপরে ছিল আমার মিথানল, এই মিথানলের পরে ছিল ওয়াটার, তারপর ছিল বাকি অ্যালকোহলগুলো অর্থাৎ মিথানল বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যালকোহল রয়েছে সেগুলো। তারপর ছিল অ্যালকাইন অর্থাৎ RC≡CH, তারপর ছিল হাইড্রোজেন, তারপর ছিল অ্যামোনিয়া, তারপরে ছিল যে কোনো অ্যালকেন। তাহলে যদি আমরা এই জায়গাটাতে দেখি যে ফেনল এর অ্যাসিডিটি মিথানল অপেক্ষা বেশি এবং অন্যান্য যে সমস্ত অ্যালকোহলগুলো রয়েছে সেগুলো অপেক্ষাও বেশি। অর্থাৎ আমার এখান থেকে একটা প্রশ্ন উঠে এলো, যে প্রশ্নটা আমরা এবার ডিসকাশন করব সেটা হচ্ছে এরকম, যে ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি হয় কেন? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ফেনলের তুলনায় ফেনক্সাইড আয়নের স্থায়িত্ব বেশি হয় কেন? তাহলে প্রথমে আমরা এই প্রশ্নটাই লিখব যে ফেনল এর তুলনায় ফেনক্সাইড আয়ন বেশি স্থায়ী হয় কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফেনল এর অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি হয় কেন? এই দুটো প্রশ্নের উত্তর আমরা মার্চ করে বা একসাথে আমরা লিখতে পারবো। তো তার জন্য সবথেকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা ড্র করব। তো দেখো, এইটা হচ্ছে আমার ফেনলের গঠন। আমরা জানি অক্সিজেনের 2খানা লোন পেয়ার থাকে এবং ফেনলের যে এফেক্টটা দেখা যায় সেই এফেক্টটা হচ্ছে +M এফেক্ট বা বলতে পারি আমরা +R এফেক্ট। +M এফেক্ট কোন ক্ষেত্রে দেখা যায়? যে সমস্ত ক্ষেত্রে পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স তৈরি হয় বা পাই সিগমা নেগেটিভ রেজোনেন্স তৈরি হয় সেক্ষেত্রে +M এফেক্ট তৈরি হয়। অর্থাৎ এই এফেক্টের মাধ্যমে লোন পেয়ার ইলেকট্রন কোথায় আসে? এই সিগমা বন্ডের এখানে আসে এবং পাই বন্ডের ইলেকট্রনটা খুলে কোথায় চলে আসে? বেনজিন রিংয়ের এই কার্বনটাতে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখি +M এফেক্টের থ্রু দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানটাতে ডবল বন্ড তৈরি হবে। তার কারণটা কি? তার কারণ লোন পেয়ারটা এই সিগমা বন্ডের এখানে এসেছে, শিফট হয়েছে, ফলে এখানটাতে আমার প্লাস চার্জ তৈরি হবে। কারণ এটা নিউট্রাল ছিল, নিউট্রাল থেকে ইলেকট্রন বেরিয়ে চলে এসেছে, মানে এটা পজিটিভ চলে এলো। আর এই পাই বন্ডের ইলেকট্রন খুলে যখন এখানটাতে চলে আসবে তখন এখানে আমার মাইনাস চার্জ তৈরি হবে। বাকি বন্ডগুলো আমার যেমন আছে তেমন থাকবে। এইবার কি হবে? এই রেজোনেন্সটা আমার চলতেই থাকবে, পাই সিগমা নেগেটিভ রেজোনেন্স, এইভাবে রেজোনেন্সটা চলতে থাকবে এবং মাঝখানের যে প্রোডাক্টটা আমরা পাবো বা ইন্টারমিডিয়েট স্টেটে যেটা তৈরি হবে সেটা হবে এরকম, ডবল বন্ড OH, এখানে প্লাস আর মাইনাসটা চলে আসবে। এবার এখানে পরের স্টেপে কী হবে? মাইনাসটা প্যারা থেকে আবার পুনরায় অর্থ পজিশনে চলে যাবে, অর্থাৎ মাইনাসটা এখানে চলে আসবে। যদি আমরা এই রেজোনেন্সটা দেখতে চাই যে কেমন করে হলো, ওই একই রকমভাবে হবে, পাই ইলেকট্রন এই মাইনাস ইলেকট্রন এখানে শিফট হবে আর পাই বন্ডের ইলেকট্রন খুলে এখানে চলে আসবে। পরের স্টেপে কী হবে? এই ইলেকট্রনটা এখানে আসবে আর পাই বন্ডের ইলেকট্রন উঠে আবার ওপরে চলে যাবে। অর্থাৎ রেজোনেন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত নিয়মগুলো ফলো করি, যে রেজোনেন্স সবসময় একই ডিরেকশনে সংগঠিত হয়, সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে রেজোনেন্সটা আমার একই ডিরেকশনে হচ্ছে। আর কি আমরা ফলো করি?
আমরা দেখি যে টোটাল চার্জটা আমার সবসময় সেম থাকে। আচ্ছা, এই গঠনটা এটার এরকম দাঁড়াবে স্ট্রাকচারটা। তো সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রেই প্রথম স্ট্রাকচারটা দেখো নিউট্রাল, অর্থাৎ এর ক্ষেত্রে টোটাল যে চার্জ, সেই টোটাল চার্জটা হচ্ছে আমার এখানে 0। তার জন্য এখানে দেখো একটা প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে, তাহলে প্লাস মাইনাসের যোগফল 0। এখানেও একটা প্লাস একটা মাইনাস, যোগফলটা আমার 0। এখানেও তাই প্লাস মাইনাসের 0। আবার এখানেও দেখো টোটালটা নিউট্রাল হয়ে গেল। আর রেজোনেন্স দেখো সবসময় একই ডিরেকশনে কাজ করেছে। এখানে দেখো অ্যারো চিহ্নটা এইদিকে দেওয়া আছে, তারপরে অ্যারো চিহ্ন এরকম, তারপরে অ্যারো চিহ্ন এরকম, তারপরে অ্যারো চিহ্ন আবার উপর দিকে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে এটা পুরোটাই দেখো এরকমভাবে ঢুকছে, অর্থাৎ ইলেকট্রন ঢুকছে, অর্থ পজিশনে মাইনাস করছে, প্যারা পজিশনে মাইনাস করছে, পুনরায় অর্থ পজিশনে মাইনাস করছে, তারপর আবার বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে প্লাস এম এফেক্টের মাধ্যমে আমার এখানে কি ঘটে, বেঞ্জিন বলয়ের যে ইলেকট্রন ঘনত্ব রয়েছে সেই বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ প্লাস এম এফেক্টের মাধ্যমে আমরা এখানে লিখতে পারি যে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব আমার এখানে কি হবে, বৃদ্ধি পাবে। কোন কোন পজিশনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে আমরা রেজোনেন্স অনুযায়ী কি দেখলাম, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। সেই জন্য যখন কোনো ইলেকট্রোফাইল এসে ফেনলে যুক্ত হবে তখন সেটা অর্থ বা প্যারা পজিশনে ঢুকবে। তাই জন্য আমরা বলতে পারি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এর ক্ষেত্রে আমার এই ফেনলটা কোন ডিরেক্টিং গ্রুপ রূপে কাজ করে না, ফেনল অর্থ এবং প্যারা ডিরেক্টিং, অর্থ এবং প্যারা ডিরেক্টিং গ্রুপ রূপে কাজ করে। এটা আমরা পুরোটা ডিটেলস এখানটা লিখে রেখে দিলাম। ঠিক আছে, বেশ। এবার আমরা চলে আসছি আসল জায়গাটাতে, যে ফেনলের আমরা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করেছি। আমরা টোটাল 5খানা স্ট্রাকচার পেয়েছি। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 3, স্ট্রাকচার নাম্বার 4, স্ট্রাকচার নাম্বার 5। বেশ, আমরা দেখতে পাচ্ছি ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, তার মানে ফেনলের স্ট্রাকচার অবশ্যই কেমন হবে, সুস্থায়ী হবে। বেশ, ক্লিয়ার এত অবধি। এখন ব্যাপার হচ্ছে ফেনল তো না হয় আমরা বুঝলাম, কিন্তু ফেনক্সাইড আয়নটা কি? তো ব্যাপার হচ্ছে যে ফেনলের তো এটা অ্যাসিডিক নেচার পড়ছি, তো সেই কারণে ফেনল যার স্ট্রাকচার হচ্ছে আমার এরকম OH, এই ফেনল কি করে, জলীয় দ্রবণে H+ আয়ন যখন বিয়োজিত করে তখন এখান থেকে O- তৈরি হয় আর এখান থেকে H+ আয়ন বেরিয়ে চলে আসে। বেশ, ঠিক যেমনভাবে আমরা দেখো বলতে পারি যে এইটার ক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেটা হচ্ছে, ধরো যদি আমরা এখানে HCl নিতাম, তাহলে আমরা জানি যে এখান থেকে H+ আর Cl- বেরিয়ে যায়। তাহলে HClটা যদি আমার অ্যাসিড হয় তাহলে যে Cl- তৈরি হলো সেটা হচ্ছে আমার কনজুগেট বেস। ঠিক তেমনি এখানেও আমার এই যে ফেনলটা রয়েছে, এই ফেনলটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই ফেনলটা যদি হয় আমার অ্যাসিড তাহলে এই ফেনক্সাইড আয়নটা হচ্ছে আমার কনজুগেট বেস। বেশ, তাহলে আমরা ফেনক্সাইড আয়ন চিনে ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমার ফেনক্সাইড আয়ন, যেটাকে বলছি আমি তার কনজুগেট বেস। এখন ভেবে দেখো যে ফেনলের যেমন আমরা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলাম, ঠিক তেমনিভাবে ফেনক্সাইড যে আয়নটা রয়েছে এরও আমরা রেজোনেটিং স্ট্রাকচার কী করবো, এবার ড্র করব। দিয়ে নিশ্চয়ই দেখা যাবে যে ফেনক্সাইড আয়নের যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো হবে সেগুলো নিশ্চয়ই বেশি স্থায়ী হবে। কার তুলনায় বেশি স্থায়ী হবে? ফেনলের তুলনায় বেশি স্থায়ী হবে। তো কী করে সেটা হচ্ছে সেটা এবার আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যদি ফেনক্সাইড আয়নের কথা বলি, এই হচ্ছে আমার ফেনক্সাইড আয়ন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে πσ নেগেটিভ রেজোনেন্স কাজ করছে, অর্থাৎ এরও যে এফেক্টটা হবে সেই এফেক্টটা হবে কিন্তু +m এফেক্ট। অর্থাৎ ফেনলের ক্ষেত্রে যা যা বৈশিষ্ট্য পেয়েছি ফেনক্সাইড আয়নের ক্ষেত্রেও বৈশিষ্ট্য একই হবে। এক্ষেত্রেও রেজোনেন্সটা আমার একই রকম টাইপের হবে, অর্থাৎ বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব যথারীতি কী হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানটা ডবল বন্ড হবে, দেখো ওয়ের মাথায় মাইনাস ছিল, মাইনাস ইলেকট্রনটা চলে এসেছে, ফলে ওটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। মাইনাসটা এখানে চলে আসবে পাই বন্ডের ইলেকট্রন শিফট হওয়ার জন্য, দিয়ে অর্থ পজিশনটাতে আমার মাইনাস চার্জটা প্রথমটাতেই তৈরি হবে। তারপরে এই মাইনাস চার্জটা কোথায় আসবে,
প্যারা পজিশনে আসবে, প্যারা পজিশন থেকে মাইনাস চার্জ কোথায় যাবে, আবার অর্থ পজিশনে যাবে, এবং অবশেষে যে ফাইনাল স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো সেই ফাইনাল স্ট্রাকচারটাতে দেখতে পাবো যে আবার ফেনক্সাইড আয়ন ঘুরে চলে আসবে। যদি আমরা রেজোনেন্সগুলো দেখাতে থাকি যে মাইনাস ইলেকট্রন এখানে আসবে, পাই বন্ডেড ইলেকট্রন খুলে এখানে যাবে, এই ইলেকট্রন এখানে, পাই বন্ডেড ইলেকট্রন এখানে, তারপর কি হবে, রেজোনেন্সটা বাইরে এইভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানেও আমরা দেখতে পেলাম যে পাঁচটা স্ট্রাকচার পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ ফেনক্সাইড আয়নের ক্ষেত্রেও 5টা রেজোনেটিং স্ট্রাকচার, ফেনলের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম 5খানা রেজোনেটিং স্ট্রাকচার। এখন আমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে ফেনলেও 5টা রেজোনেটিং স্ট্রাকচার, ফেনক্সাইড আয়নও 5টা রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে ফেনক্সাইড আয়নটা কেন বেশি স্থায়ী? অর্থাৎ আমার যে প্রথম প্রশ্নটা যে ফেনলের তুলনায় ফেনক্সাইড আয়ন কেন বেশি স্থায়ী হয় সেটা আমরা এবার ক্লিয়ার করব। দেখো, ফেনলের ক্ষেত্রে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার যে স্ট্রাকচারগুলো আমি ড্র করেছি, 2 3 এবং 4, এই 3টে স্ট্রাকচার আমি যে ড্র করেছি, দেখো 2 নাম্বার পজিশনে অক্সিজেনের মাথায় প্লাস, 3 নাম্বার স্ট্রাকচার অক্সিজেনের মাথায় প্লাস, 4 নাম্বার স্ট্রাকচারও অক্সিজেনের মাথায় প্লাস। তো এই যে অক্সিজেন, এটা যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ বা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাই এর মাথায় প্লাস চার্জ হলে এটা তুলনামূলকভাবে অস্থায়ী হয়ে যায়। মাইনাস হলে তবু ঠিক ছিল, কিন্তু প্লাস হওয়ার জন্য এটা বেশি অস্থায়ী হয়ে যাবে। অপরপক্ষে ফেনক্সাইড আয়নের যদি আমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের মাথায় কোনোটাতেই কিন্তু প্লাস চার্জ নেই। শুধুমাত্র এই কারণটার জন্য আমাদের ফেনল অপেক্ষা ফেনক্সাইড আয়ন বেশি স্থায়ী। তাই আমরা এখানে কারণ হিসাবে লিখতেই পারি যে ফেনলের ক্ষেত্রে কারণ হিসেবে যদি আমরা লিখি যে ফেনলের ক্ষেত্রে 2 3 এবং 4 নম্বর, কত নম্বর, 2 3 এবং 4 নম্বর রেজোনেটিং গঠনে অক্সিজেনের উপর প্লাস চার্জ উপস্থিত, অক্সিজেনের উপর প্লাস চার্জ উপস্থিত। অপরদিকে যদি আমরা ফেনক্সাইড আয়নটার কথা বলি, তাহলে এর ক্ষেত্রে কোনো রেজোনেটিং গঠনেই অক্সিজেনের উপর প্লাস চার্জ নেই। যেহেতু এর কোনো গঠনে অক্সিজেনের উপর প্লাস চার্জ নেই, তাই আমরা বলতে পারি যে ফেনক্সাইড আয়ন ফেনল অপেক্ষা বেশি স্থায়ী। তাই কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় এর উপর প্লাস চার্জ যৌগটির, মানে কোন যৌগটির, ফেনল যৌগটির স্থায়িত্ব কমিয়ে দেয়। বেশ, তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যে সেকেন্ড কোশ্চেনটা আমার এখানে ছিল যে ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি হয় কেন, এর ব্যাখ্যাটা দেখো আমরা এখানে পেয়ে যাব। এটাকে আমি এখানে লিখে ফেলছি যে এই যে CH3OH রয়েছে, এটাকেও যদি আমি অ্যাসিড ভাবি, তাহলে এ যখন বিয়োজিত হবে তখন CH3O- আর H+ আয়ন তৈরি করবে। তাহলে এটা যদি অ্যাসিড হয়, এটা হচ্ছে আমার কনজুগেট বেস। এখানে ফেনল অপেক্ষা আমরা দেখতে পেলাম যে ফেনক্সাইড আয়নটা হচ্ছে বেশি স্থায়ী, তাহলে ফেনলটাকে আমরা বলতে পারি তুলনামূলকভাবে কম স্থায়ী। এমনিতে ফেনল স্থায়ী, কিন্তু ফেনক্সাইড অপেক্ষা তুলনামূলকভাবে কম স্থায়ী, এবং ফেনক্সাইড আয়নটা হচ্ছে বেশি স্থায়ী। সেই কারণে ফেনল সহজেই H+ আয়ন বর্জন করে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করতে পারে। অর্থাৎ ফেনলের অ্যাসিডিটি কী হয়, বেশি হয়। কারণ আমরা জানি যে কোনো অ্যাসিডের কনজুগেট বেস যত বেশি স্থায়ী হবে, তার অ্যাসিডিটি তত বেশি হবে।
অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার ফেনলটা রয়েছে, সরি অ্যালকোহলটা রয়েছে, সেই অ্যালকোহলটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি স্থায়ী কার তুলনায়? এর যে কনজুগেট বেস CH3O মাইনাস তার তুলনাতে। তাহলে আমরা লিখতে পারি CH3O মাইনাসটা হচ্ছে আমার এখানে কম স্থায়ী। যদি আমরা কারণ জানতে চাই, তার কারণ একটাই যে CH3O মাইনাস প্রথমত এখানে কোনো রেজোনেন্স হয় না, দ্বিতীয়ত এই যে CH3O মাইনাস এই CH3 এর কী এফেক্ট রয়েছে? প্লাস আই এফেক্ট রয়েছে। প্লাস আই এফেক্টের ফলে এটা অক্সিজেনের উপর একই মাইনাস চার্জ রয়েছে, তার উপর আরও ইলেকট্রন ঘনত্ব প্রদান করছে, ফলে CH3O মাইনাসটা কী হয়ে যাবে? আনস্টেবল হয়ে যাবে। কারণ আমরা জানি যে কোনো পরমাণুর মাথায় মাইনাস চার্জ যদি থাকে তাহলে সেই চার্জটাকে কী করতে হয়? ডিলোকালাইজ করতে হয়, সরিয়ে দিতে হয় সেখান থেকে। তো এখানে সেটা না হয়ে CH3 কী করছে? আরও বেশি ইলেকট্রন ঘনত্ব অক্সিজেনের মাথায় দিচ্ছে, ফলে এই যে CH3O মাইনাস এটা আমার তুলনামূলকভাবে কম স্থায়ী হবে। কার তুলনায়? CH3OH এর তুলনায়। এর ফলে দেখা যাবে যে CH3OH কখনোই H প্লাস আয়ন বর্জন করে CH3O মাইনাস হতে চাইছে না। তার ফলে এই যে CH3O মাইনাস এর যে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটিটা কী হয়ে যাবে? কম হয়ে যাবে। আর ফেনলের অ্যাসিডিটি কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ব্যাখ্যা আকারে লিখতে চাই, তাহলে এর ব্যাখ্যাটা আমরা প্যারা চেঞ্জ করে নিচে লিখতে পারি যে ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স হওয়ায়, ফেনল এর ক্ষেত্রে রেজোনেন্স হওয়ায় এটি স্থায়ী, ফেনল এমনিতেই স্থায়ী, এবং এর কনজুগেট বেস, যেটাকে আমরা ফেনক্সাইড আয়ন হিসেবে দেখেছি, যে এর কনজুগেট বেস ফেনক্সাইড আয়ন আরও তাই ফেনল সহজেই H প্লাস আয়ন ত্যাগ করে ফেনক্সাইড আয়নে পরিণত হতে চায়। তাই ফেনল এর অ্যাসিডিটি বেশি। অপরপক্ষে যদি আমরা মিথানলের কথা ভাবি, তাহলে আমরা লিখতে পারি যে অপরদিকে CH3OH অপেক্ষা এর কনজুগেট বেস CH3O মাইনাস কম স্থায়ী, তাই CH3OH সহজে H প্লাস আয়ন বর্জন করে CH3O মাইনাসে পরিণত হতে চায় না। তাই CH3OH এর অ্যাসিডিটি কম, এবং কি অপেক্ষা কম? ফেনল অপেক্ষা কম। বেশ ক্লিয়ার হয়ে গেল। এখানে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করব, যে ফেনলের সাথে যদি মাইনাস আই বা মাইনাস এম প্রভাব যুক্ত কোনো গ্রুপ যুক্ত থাকে, তাহলে ফেনলের অ্যাসিডিটি বাড়বে। তাহলে ফেনল এর অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই যে দেখো, এটা যদি আমার ফেনলের স্ট্রাকচার হয়,
তাহলে ফেনলের অ্যাসিডিটি আমরা বিচার করব কি দিয়ে, এর কনজুগেট বেস ফেনক্সাইড আয়ন দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফেনক্সাইড আয়নটাতে ও এর মাথায় মাইনাস চার্জ রয়েছে, তাই এর অর্থ এবং এই প্যারা পজিশনে যদি আমরা মাইনাস আই বা মাইনাস এম যুক্ত কোনো গ্রুপ যদি আমরা এখানে যোগ করতে পারি, তাহলে সেই গ্রুপগুলো কি করবে, ইলেকট্রনটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে। নিচের দিকে টানলে এই যে মাইনাস চার্জটা অটোমেটিক্যালি রেজোনেন্সের মাধ্যমে নিচের দিকে আসছিল, সেটা আরও খুব সহজেই নিচের দিকে নেমে যাবে। তাই এই অর্থ এবং প্যারা পজিশন এইগুলোতে যদি আমাদের মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই ওপরের অক্সিজেনের মাথাতে যে মাইনাস চার্জটা আছে সহজেই নিচের দিকে নেমে আসবে, মানে বেঞ্জিন দিকে নেমে আসবে। ফলে ডিলোকালাইজেশনটা ভালো হবে, ফলে ফেনক্সাইড আয়নটা আরও বেশি স্টেবল হবে। আর ফেনক্সাইড আয়ন যত বেশি স্টেবল হবে, অর্থাৎ এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, ফেনলের অ্যাসিডিটি আমার তত বেশি হবে। তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে এটা আমরা লিখে রাখলাম। তো এই প্রভাবটা কোন কোন পজিশনে দেখা যায়, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে, কারণ রেজোনেন্সটা খুব ভালো হয় অর্থ এবং প্যারাতে, মেটাতে তো রেজোনেন্স হয় না। তাই এখানে আমরা এর সাথে অ্যাড করে দেবো যে অর্থ এবং প্যারা পজিশনে এই প্রভাব ভালো লক্ষ্য করা যায়। কোন কোন পজিশনে লক্ষ্য করা যায়, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে। অপরদিকে যদি আমার উল্টোটা হয়, অপরদিকে যদি কি হয়, প্লাস আই বা প্লাস এম এফেক্ট যুক্ত গ্রুপ কার সাথে যুক্ত থাকে, ফেনলের সাথে যুক্ত থাকে, তাহলে কি হয়, ফেনল এর অ্যাসিডিটি হ্রাস পায়। তাহলে ফেনলের অ্যাসিডিটি হ্রাস পায়। তার মানে আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে ফেনলের সাথে যখন আমি মাইনাস আই বা মাইনাস এম এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত করব, তখন ফেনলের অ্যাসিডিটি বাড়বে। আর যখন প্লাস এম বা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত করব, তখন আমার ফেনলের অ্যাসিডিটি কী হবে, কমে যাবে। এরপর আমরা বেশ কিছু কোশ্চেন ডিসকাশন করব অ্যাসিডিটি অর্ডার সংক্রান্ত। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার, অ্যাসিডিটি অর্ডার লেখো। প্রথম প্রশ্ন আমার আছে ফেনল, আমার আছে অর্থোনাইট্রোফেনল অর্থাৎ অর্থ পজিশনে NO2 গ্রুপ, আমার আছে মেটানাইট্রোফেনল অর্থাৎ মেটা পজিশনে NO2 গ্রুপ, এবং আরেকটা হচ্ছে প্যারানাইট্রোফেনল বা প্যারা পজিশনে আমার NO2 গ্রুপ। ঠিক আছে, প্যারা পজিশনে আমার NO2 গ্রুপ। বেশ, তাহলে প্যারা পজিশনে NO2 গ্রুপটাকে আমি যোগ করে দিলাম। এটাকে আমি A লিখছি, এটাকে B লিখছি, এটাকে C লিখছি, এটাকে আমি D লিখছি। আমার কোশ্চেনটা কি দেওয়া আছে, অ্যাসিডিটি অর্ডার বের করতে হবে। অ্যাসিডিটি অর্ডার বের করার জন্য আমাদের হাতে কি উপায় আছে, দেখো কী করে আমরা এটা করব, এই কোশ্চেনটা কী করে সলভ করব। প্রথমত আমরা এর এফেক্টগুলো লিখব। প্রথমটার ক্ষেত্রে কোনো রকম এফেক্ট নেই, তাই আমরা লিখে ফেললাম নো এফেক্ট। তারপর অর্থ পজিশনে NO2 আছে, NO2 প্রথমত মাইনাস আই এফেক্ট আছে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাছাড়াও NO2 মাইনাস এম এফেক্ট আছে। মেটা পজিশনে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট কাজ করবে, কারণ মেটা পজিশনে রেজোনেন্স হয় না, তাই এম এফেক্ট নেই। প্যারা পজিশনেও মাইনাস আই আছে, মাইনাস এম আছে। এখন আমরা একটু আগেই দেখলাম যে রেজোনেন্সটা কী করে, বা মাইনাস এম এফেক্ট বা মাইনাস আর এফেক্ট বা মাইনাস আই এফেক্ট যদি হয়, সেই ক্ষেত্রে কী হয়, আমার অ্যাসিডিটি কী হয়, বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা একটা অর্ডার আমরা প্রথমেই সাজিয়ে নিতে পারছি যে এটা আমার সবার লাস্টে হবে, এ হবে সবার লাস্টে। বেশ, কারণ এটাতে কোনো এফেক্ট নেই, বাকিগুলোতে কোনো না কোনো মাইনাস আই এফেক্ট বা মাইনাস এম এফেক্ট রয়েছে। সিটা হবে তার থেকে একটু অ্যাসিডিটি বেশি, কারণ সিতে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট আছে, সেই জন্য সিটা হবে 3 নাম্বার, এটা হবে লাস্ট। সবথেকে বেশি অ্যাসিডিটি হবে
হয় আমার অর্থ নাইট্রোফেনল না হলে প্যারা নাইট্রোফেনল। তার কারণ এই দুটোতেই আমার কিন্তু মাইনাস আই এফেক্ট এবং মাইনাস এম এফেক্ট দুখানা এফেক্ট রয়েছে। আর জেনারেলি আমরা জানি যে এম বা রেজোনেন্স এফেক্টের ক্ষমতা আই এফেক্টের তুলনায় বেশি। তো এই ক্ষেত্রে বি আর ডি এর মধ্যে যখন আমার কনফিউশন আসছে তখন অ্যাকচুয়াল আমার যে অ্যাসিডিটি অর্ডারটা হয় সেটা হচ্ছে ডি, তারপর বি, তারপর সি, তারপরে এ। অর্থাৎ প্যারা নাইট্রোফেনলের অ্যাসিডিটি অর্থ নাইট্রোফেনল অপেক্ষা বেশি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমার এটা যে এই যে অর্থ নাইট্রোফেনলটা রয়েছে, এটাকে আমি পাশে একটা স্ট্রাকচারটা এঁকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই যে অর্থ নাইট্রোফেনল, ঠিক আছে, এখানে এই যে ও আর হাইড্রোজেন, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, এই ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য এখানে ঘটনাটা কি হয়, এই হাইড্রোজেনটাকে, এই যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটা বেরোতে একটু প্রবলেম হয়, অর্থাৎ যতটা সহজে বেরোনোর কথা ছিল ততটা সহজে বেরোতে পারে না। ফলে এখানে ফেনক্সাইড আয়নটা তৈরি হতে একটু বাধা সৃষ্টি হয়, তাই অ্যাসিডিটি অর্ডারটাও কমে যায়। কারণ আমরা জানি যে এইচ প্লাস আয়ন যদি বেরোতে না পারে তাহলে তার অ্যাসিডিটি আমরা কোনোভাবেই পাবো না। তাহলে সবথেকে ভালো হচ্ছে আমার প্যারা, তারপরে অর্থ, তারপরে হচ্ছে আমার মেটা পজিশনটা, তারপরে আমি দিলাম নো এফেক্ট। এই হচ্ছে আমার জেনারেল অর্ডার। এখানে আমরা কারণ হিসেবে লিখে রাখতে পারি যে বি যোগের ক্ষেত্রে, মানে 2 নম্বর যে যৌগটা রয়েছে তার ক্ষেত্রে ইন্ট্রামলিকিউলার বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠিত হওয়ায় এর অ্যাসিডিটি ডি অপেক্ষা বা প্যারা নাইট্রোফেনল অপেক্ষা কম হয়, ডি অপেক্ষা কম হয়। এটাকে আমরা কারণ হিসেবে লিখে রাখলাম। বেশ, এরপর আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সেম টাইপের আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা এরকম, প্রথম অপশান ও প্যারা পজিশন আছে CH3 গ্রুপ, সেকেন্ড অপশান প্যারা পজিশনে আমরা রাখলাম OCH3, অক্সিজেনের লোন পেয়ার থাকে। 3 নম্বরে NO2 কে রাখলাম, আর 4 নম্বরে রাখলাম Cl কে। বেশ, নামগুলো দিয়ে দিই A B C D। কোশ্চেনটা হচ্ছে ওই একই প্রশ্ন, অ্যাসিডিটি অর্ডার লেখো। অ্যাসিডিটি অর্ডারটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো অ্যাসিডিটি অর্ডারটা কী হবে দেখো, এর এফেক্টগুলো আগে লিখে দিই। প্রথম কার্ডটার এফেক্ট হচ্ছে প্লাস আই, দ্বিতীয়টার এফেক্ট হচ্ছে প্লাস এম, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে মাইনাস আই হবে, কিন্তু এখানে আমাদের মাইনাস আইটা গুরুত্ব কম, ওই জন্য মাইনাস আইটাকে আমরা কেটে দিলাম। তারপরেরটা কী হবে, মাইনাস এম মাইনাস আই দুটোই একই দিকে কাজ করছে, তাহলে আর কাটার দরকার নেই। সিএলটার ক্ষেত্রে হবে প্লাস এম আর মাইনাস আই। আমরা দেখেছিলাম যে সিএলের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এবং এর ক্ষেত্রে এমের থেকে আয়ের প্রভাবটা বেশি হয়, তাই সিএলের ক্ষেত্রে আমার মাইনাস আইটা বেশি প্রভাব সম্পন্ন হবে। তাহলে এবার যদি আমি বাকি সবগুলোকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পেলাম দুটো ক্ষেত্রে প্লাস আই বা প্লাস এম কাজ করছে আর দুটো ক্ষেত্রে মাইনাস কাজ করছে। তাহলে যে দুটো ক্ষেত্রে মাইনাস কাজ করছে নিশ্চয়ই তাদের অ্যাসিডিটি বেশি হবে। এইবার কার অ্যাসিডিটি বেশি হবে, সি এর ক্ষেত্রে অ্যাসিডিটি সবথেকে বেশি হবে। তাহলে অ্যাসিডিটি অর্ডারটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, সবথেকে প্রথমেই হবে সি, কারণ এখানে মাইনাস এম আছে মাইনাস আই আছে এবং এমের ক্ষমতা আয়ের থেকে বেশি, তাই এখানে সি হলো। সি এর পরে ডি, কারণ এখানে মাইনাস আই এফেক্ট কাজ করছে, দুর্বল এফেক্ট তবু তো মাইনাস, কোনো অসুবিধা নেই, তাহলে সি এর পরে ডি হলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতে প্লাস আই আর বিতে প্লাস এম, এরা দুজনে ক্ষতি করার চেষ্টা করছে, অর্থাৎ এরা ইলেকট্রন ঘনত্বটাকে ওপর দিকে তুলে দিচ্ছে, নিচের দিকে নামানোর পরিবর্তে ওপর দিকে তুলে দিচ্ছে। ফলে দুজনেই কী করছে, এর কনজুগেট বেসটাকে অস্থায়ী করার চেষ্টা করছে। কিন্তু তাহলেও প্লাস আইয়ের ক্ষমতা কম বলে অতটা ক্ষতি করতে পারছে না, কিন্তু প্লাস এমের ক্ষমতা বেশি বলে এ বেশি ক্ষতি করে ফেলছে। সেই কারণে আমরা এখানে এর পরেই যে অ্যাসিডিটি অর্ডারটা লিখবো সেটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি। তাহলে ভালো করার সময় যে বেশি ভালো করছে সেটাকে আগে লিখবো, মানে সিটাকে।
তারপরে যে একটু কম ভালো করছে মানে ডিটাকে, আচ্ছা তারপরে ক্ষতি করার সময় যে কম ক্ষতি করছে সেটাকে লিখলাম, যে বেশি ক্ষতি করছে সেটাকে লাস্টে লিখলাম, কারণ সেটা অ্যাসিডিটিটাকে পুরোপুরি কী করবে, কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট যে এক্সাম্পলটা লিখবো আমরা 3 নাম্বার এক্সাম্পল, সেটা হচ্ছে এরকম। প্রথমে আমরা লিখে ফেললাম ফেনল ওইচ, তারপরে আমরা করলাম অর্থো পজিশনে CH3কে দিলাম, তারপর আমরা করলাম মেটা পজিশনে CH3কে দিলাম, তারপরে আমরা প্যারা পজিশনে CH3কে দিলাম। অপশানগুলো লিখে নিই, A B C D। এখানেও আমার কোশ্চেন একই, অ্যাসিডিটি অর্ডার আমাকে বের করতে হবে, এদের মধ্যে অ্যাসিডিটি অর্ডারটাকে লিখতে হবে। দেখো এখানে লক্ষ্য করে যে অ্যাসিডিটি অর্ডার যখন লিখবো তাহলে আমাকে এফেক্টগুলো লিখে নিতে হবে। প্রথম কার্ডটার ক্ষেত্রে নো এফেক্ট, এটা বুঝতে নিশ্চয়ই কারোর প্রবলেম নেই। তারপরেরটাতে দেখো এখানে যে CH3টা আমি দিয়েছি ওর কোন এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে। আচ্ছা তার সাথে সাথে এখানে আরেকটা এফেক্ট কাজ করে, সেটা হচ্ছে রেজোনেন্স টাইপেরই হাইপার কনজুগেশন। আমরা একটা অর্ডার জানি যে সবথেকে বেশি এফেক্ট হয় রেজোনেন্সের, তারপর হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্টটা তুলনামূলক দুর্বল এফেক্ট। মেটাটার ক্ষেত্রে শুধু আই হবে, প্লাস আই, তার কারণটার ক্ষেত্রে এক্ষেত্রে হাইপার কনজুগেশন হয় না, কারণ মেটা পজিশনে কোনো রেজোনেন্স ঘটে না। লাস্টেরটা তো হবে আমার প্লাস আই প্লাস হাইপার কনজুগেশন। এই হচ্ছে আমার ব্যাপার। এবার আমাকে অ্যাসিডিটি অর্ডার নির্ণয় করতে হবে। দেখো প্রত্যেকটাতেই আমার প্লাস আই এফেক্টটা রয়েছে, আর আমরা জানি যে কোনো ক্লাস অর্ডার, সেটা প্লাস আই হোক বা প্লাস এম হোক, তারা অ্যাসিডিটিটাকে কমানোর চেষ্টা করে। তাহলে বি সি ডি আমার শেষে হবে, তার থেকে আগে হবে আমার এ, তার কারণটা আমার এতে কোনো রকম এফেক্ট নেই। এরপরে আমি সিটাকে করে দেবো, কারণ সিতে শুধুমাত্র প্লাস আই আছে, তার মানে ক্ষতি করছে ঠিক কথাই, কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতি করছে, কার থেকে, বি বা ডি এর তুলনায়। এখন আমার কনফিউশনটা চলে এলো কাকে নিয়ে, এরপর আমার কনফিউশন, তাহলে অর্থ আর প্যারা এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ এবং প্যারা উভয়ই আমাদের প্লাস আই এফেক্টের সাথে সাথে হাইপার কনজুগেশন কাজ করছে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই যেহেতু হাইপার কনজুগেশন কাজ করছে এবং প্লাস আই এফেক্টটা কাজ করছে। প্লাস আই এফেক্টের ক্ষেত্রে দেখো আমরা একটা অর্ডার জানি যে অর্থ, মেটা এবং প্যারা পজিশনের মধ্যে যদি আমরা প্লাস আই এফেক্ট দেখি তাহলে অর্থতে সবথেকে বেশি হবে, তারপরে মেটারতে হবে, তারপরে আমাদের হবে প্যারাতে। অর্থাৎ মেটাটা তো এখানে আমাদের আগেই ক্লিয়ার হয়ে গেছে, অর্থ আর প্যারার মধ্যে আমার তাহলে অর্থতে বেশি হবে, প্যারাতে তুলনামূলকভাবে এফেক্টটা কী হবে, কম হবে। তাহলে যেহেতু আমার প্লাস আই এফেক্ট অর্থতে বেশি কাজ করছে, সেই জন্য অর্থটা আমার এখানে বেশি ক্ষতি করবে কার তুলনায়, প্যারার তুলনায়। তাই প্যারাটাকে আমরা আগে লিখব, তারপরে আমরা অর্থটাকে লিখব, কারণ অর্থর প্লাস আই এফেক্টটা বেশি কাজ করার জন্য অর্থটা আমাদের এখানে কিন্তু বেশি ক্ষতি করে ফেলছে। তাই অ্যাকচুয়াল যে অ্যাসিডিটি অর্ডারটা হবে সেটা হচ্ছে এ, সি, ডি এবং বি। বেশ, আর বি আর ডি কেন আমাদের লাস্টে চলে গেল, সিটা কেন এগিয়ে গেল, কারণ সিটাতে দেখো শুধুমাত্র প্লাস আই এফেক্ট আছে, এখানে কোনো রকম হাইপার কনজুগেশনের ব্যাপার নেই, তাই এটা তুলনামূলকভাবে কম ক্ষতি করছে। তাহলে এরপরে এলো সি, আর ডি আর বি এর মধ্যে আমরা দেখতে পেলাম যে এই যে অর্থটা মানে বি অপশানটা, এটাতে আমাদের প্লাস আই এফেক্টটা বেশি কার্যকরী হয়, বেশি ক্ষতি করে দিচ্ছে, ওই জন্য বিটা লাস্টে চলে গেল আর ডিটা তার আগে চলে এলো। বেশ, তাহলে আজকের ভিডিওটা এতটাই। আজকে আমরা এর অ্যাসিডিটি অর্ডার এবং বেশ কিছু অ্যাসিডিটি পজিশন সম্পর্কে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফেনল কী সমস্ত রিয়েকশান যেগুলো দেয়, অর্থাৎ ফেনলে কী কী কেমিক্যাল রিয়েকশান রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, তাহলে এই ফেনলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এতটা অবধি তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।